জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস। আজকে নিশ্চয়ই তোমাদের জন্য আরেকটি টপিক, যে টপিকে আমরা আজকে আলোচনা করব যে সমাজ দর্শন থেকে গণতন্ত্র। এটা আমরা যখন পড়েছি তখন এটা কি ছিল, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ফিলসফি, কিন্তু তোমাদের একটা সিলেবাসে দেওয়া হয়েছে শুধু সমাজ দর্শন হিসেবে দেওয়া হয়েছে যে সোশ্যাল ফিলসফি। সেই সোশ্যাল ফিলসফির মধ্যে গণতন্ত্রের একটি টপিক রয়েছে। এবার সেই টপিকের আমরা কিছু বৈশিষ্ট্য এবং প্রকার, মানে কি গঠনগত দিক থেকে কি কি আলাদা রয়েছে সেই সব বিষয়গুলি আজকে দেখবো। তো চলো আর দেরি না করে সোজাসুজি আমরা চলে যাই একদম আমাদের মেইন টপিকে। কি রয়েছে টপিকে সেই বিষয়কে আজকে একদম সুন্দরভাবে দেখবো। ফার্স্ট ক্লাস তোমরা দেখো। আশা করি তোমাদের যে সময়, আমরা যে সময়গুলি নষ্ট করি সেই সময়ের মধ্যে এটাকেও ধরে নাও, কিন্তু এই সময় আমি তোমাদের একদম গ্যারান্টি দিতে পারি যে সময় তোমাদের নষ্ট হচ্ছে না, তোমাদের কাজেই লাগবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের টপিকের মধ্যে। তো দেখো, সবার প্রথমে তোমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে, যে ইন্টারফেসটা আমি ঠিক এরকম রেখেছি। দেখো এখানে ডেমোক্রেসি, ইটস ফিচার অ্যান্ড ডিফারেন্ট ফর্মস। তো তোমাদের পরীক্ষায় আসতে পারে ডেমোক্রেসি বলতে কি বোঝো এবং ডেমোক্রেসির বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, সেটা আসতে পারে। আবার না তো এরকম আসতে পারে তার ডিফারেন্ট ফর্মগুলি কি, ডেমোক্রেসি বলতে কি বোঝো এবং এর বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। এবার সাথে সঙ্গে একই সঙ্গে দুটো আসতে পারে। এখানে রয়েছে ফিচার বলতে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। এই ফিচারের জায়গায় যদি মনে করো ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দেয়, ভয়ের কিছু নেই, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স দিয়ে দিলে তবুও এটা। ডিফারেন্ট ফর্ম না লিখে ডিফারেন্ট টাইপ লিখে দিল, তবুও কিন্তু সেম। তোমরা কিন্তু ঘাবড়ে যেও না, আমি তোমাদের বারে বারে বলেছি, ঘাবড়ে কিন্তু যাবে না। তো সবার প্রথমে চলো আমরা কিভাবে রয়েছে, কেন, কোথা থেকে, কিভাবে শুরু করবো সেটা থেকে দেখি। দেখো ডেমোক্রেসি, ডেমোক্রেসি একটা ইংলিশ শব্দ। এটা কোথা থেকে এসছে? এটা আমরা দেখেছি যে ডেমোক্রেসি শব্দটি আমরা যেখান থেকে দেখি সেটা সাধারণত যে গ্রিক শব্দ একটা হচ্ছে ডেমোস অ্যান্ড ক্রেটস, এই দুটো শব্দ। তাহলে এই ডেমোক্রেসি যে তোমাদের শব্দটি দুটো শব্দ থেকে এসছে, গ্রিক শব্দ। তো গ্রিক শব্দ একটা ডেমোস আর একটা ক্রেটস। তো ডেমোস অর্থে আমরা জানি জনগণ, আর ক্রেটস হচ্ছে শাসন বা কর্তৃত্ব। তাহলে কিসের আমরা ডেমোক্রেসি বলতে কি বুঝবো? যে জনগণের শাসন বা জনগণের কর্তৃত্বে যে তত্ত্বাবধায়কে যে সরকার বা যে গভর্নমেন্ট গঠিত হয় বা যে দেশ চলে তাকে আমরা ডেমোক্রেসি বলি। তো আমরা যখন ডেমোক্রেসিকে যদি বলি তাহলে দেখো এই যে ইংরেজি শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ যে জনগণের শাসন, সে প্রাচীন অ্যাকচুয়ালি আমরা এটাকে কোথায় যে দেখেছি, যে প্রাচীনকালে গ্রিসের যে এথেন্স যে শহরটা রয়েছে সেই শহরেই যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেই প্রথম কিন্তু সেখানেই সূত্রপাত ঘটে। কোথায়? এথেন্সে। তো জনগণের দ্বারা জনগণের, এইটা আমরা অনেকে শুনেছি আব্রাহাম লিঙ্কনের। তো চলো আমরা কিছু সংজ্ঞাকে, অর্থাৎ এই যে ডেমোক্রেসির যে দেখলাম জনগণের শাসন, সেখানে আমরা কিছু সংজ্ঞাকে দেখে নিই যে সংজ্ঞা কেমন রয়েছে। অনেক অবশ্যই সবাই একমত হবেন না, যত ধরো সমাজ দার্শনিক রয়েছেন বা রাষ্ট্র দার্শনিকরা রয়েছেন বা পলিটিক্যাল সায়েন্সেও দেখবে কেউ কিন্তু কোনো সংজ্ঞা নিয়ে একমত পোষণ করেন না। তো তার মধ্যে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিকে আমরা দেখি। যেমন জেএল অস্টিন, অ্যাকচুয়ালি জে অস্টিনের মতে ইনি কি বলেছেন, গণতান্ত্রিক সরকার বলতে তাকেই বোঝায় যেখানে সমগ্র জাতির এক বৃহত্তম অংশ শাসন কার্যে অংশগ্রহণ করে। তার মানে গণতন্ত্র, দেখো জনগণ এবং তার শাসন, তার জনগণ, সেই গণতন্ত্র তাকেই বলবেন যেখানে যে শাসন ব্যবস্থা, কোনো দেশের শাসন ব্যবস্থায় যেখানে বৃহত্তর এক অংশ সেখানে কি করবেন, অংশগ্রহণ করবে। আমরা সেখানে অংশগ্রহণ তো করি, আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠাই, কোথাও ডাইরেক্ট সরকারকে গঠন করা হয়, কোথাও পরোক্ষভাবে গ্রহণ করা হয়, সেগুলি তো আমরা ফর্মের মধ্যে পড়ব। এবার দেখো জন স্টুয়ার্ট মিল বলছেন, জেএস মিল আমরা বলি, তোমরা ফিলসফিতে আছো তোমরা অবশ্যই জানো জন স্টুয়ার্ট মিলের কথা। তিনি বলছেন গণতন্ত্র হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশাধিকার। তার মানে গণতন্ত্র কি? গণতন্ত্র রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা থাকে সেখানে সকলের প্রবেশ অধিকার রয়েছে। তাহলে এটাকে তিনি গণতন্ত্র বলছেন। আবার যেমন রুশো বলছেন যে সাধারণের ইচ্ছা দ্বারা পরিচালিত যে কোনো রাষ্ট্রকেই গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়। সাধারণের ইচ্ছা বলতে
প্রত্যেকটা ব্যক্তির যে ইচ্ছা, তার মানে উইল, তাহলে এখানে আমি কেমন ইচ্ছা, আমি ইচ্ছে প্রকাশ করলাম এই দেশ আমি শাসন করব, তো তুমি কিভাবে শাসন করবে ইচ্ছে, তার জন্য একটা প্রসিডিওর রয়েছে। আমাদের যেমন ভারতবর্ষে রয়েছে কি প্রসিডিওর রয়েছে, সেখানে ভোট দান, তোমার মত দান, যে কাকে তুমি সেই দেশ চালনার ব্যাটনটাকে কার হাতে তুলে দিতে চাইছো, এই যে জনগণ কিন্তু সেই শাসন ব্যবস্থায় কিন্তু সে কিন্তু কি করছে, ঢুকে যাচ্ছে। আবার দেখুন আব্রাহাম লিঙ্কনেরটা সব থেকে আমরা যত সংজ্ঞাকে দেখি তার মধ্যে আব্রাহাম লিঙ্কনের যে তোমার কি বলে সংজ্ঞায় সব থেকে বেশি গ্রহণযোগ্য কিন্তু মনে হয়। কেন? কারণ তিনি বলেছেন যে অ্যাকচুয়ালি তাকে আমরা কি করি মোটামুটি গ্রহণযোগ্য বেশি মনে হয় একটাই কারণে, কিন্তু তিনি একদম গভর্নমেন্টকে কিভাবে ব্যাখ্যা করছেন তোমরা দেখলে দেখবে যে তিনি বলছেন যে জনগণের কল্যাণে, জনগণের দ্বারা, আর জনগণের শাসনকেই কি বলা হবে, ডেমোক্রেসি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, তাই না? সরি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাহলে আমরা যখন দেখছি যে জনগণ এখানে আমরা যেটাকে জানি যে গণতন্ত্র কি, গণতন্ত্র অ্যাকচুয়ালি জনগণের, তাই না? জনগণই সেখানে মুখ্য, জনগণের দ্বারাই গঠিত হয় এবং জনগণের জন্যই সেই শাসন, নাকি কোনো পার্টি বা কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয় গণতন্ত্র। গণতন্ত্র সার্বিক একটা সম্পত্তি, যে তৈরি করে কারা, জনগণ। কিন্তু আমাদের ভারতবর্ষে অনেক সময় দেখা যায় যে সেই ভোটগুলি নিয়ে সে যে ব্যক্তি জিতছে বা মতাধিকারের ফলে যে প্রথম হচ্ছে, সে কি করছে, সে নিজের সম্পত্তি ভাবছে, সে তার পজিশনকে, সে তার জনগণকে ধোঁকা দিচ্ছে, ঠকাচ্ছে, তাই না? তো গণতন্ত্র এগুলি নয়, গণতন্ত্র ঠিক এইরকম, গণতন্ত্র কি, অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। ঠিক আছে, তো এগুলির থেকে আমাদের কতগুলি কিন্তু বৈশিষ্ট্য কিন্তু আমাদের লিঙ্কনের, বিশেষত আমরা লিঙ্কনের যে সূত্রকে দেখি বা লিঙ্কনের যে সংজ্ঞাকে দেখি, সেই সংজ্ঞার থেকে আমরা কতগুলি কি করি, আমরা কতগুলি বৈশিষ্ট্য কিন্তু খুঁজে পাই। যেমন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার যে লক্ষ্য, সেটা জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত, জনগণের জন্য হওয়া উচিত, জনগণ কিসে ভালো থাকবে বা কিসে সুখী হবে সে বিষয় কিন্তু কিসের, সেই গভর্নমেন্টের দেখা উচিত। তাহলে জনগণের যে মানে ব্যবস্থা, জনগণের শাসন হওয়ার ক্ষেত্রে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষেই সকলকে কিন্তু সমান মর্যাদা, সমান সুবিধার অধিকারী দিতে হবে, বা সমান সুবিধার অধিকার কিন্তু তাদের দেওয়া উচিত বা দিতে হবে। কেন দিতে হবে? কারণ আমাদের জনগণ কি, জনগণ হচ্ছে যে গণতন্ত্রের মেন স্তম্ভ, বা এটাকে কাঁচামালও বলা চলে, যে সেটাকে নিয়ে আসা। কিন্তু কাঁচামাল কিন্তু একদম ডাইরেক্ট তুমি কাঁচামালকে বললে কিন্তু চলবে না। কেন? কারণ তো এখানে দেখো যে সেই জনগণকে যে মানে কিছু বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলিকে আমাদের দেখতে হবে, যে জনগণের বৈশিষ্ট্যগুলি কি। তাহলে এখানে দেখো কাঁচামাল সেই হিসেবে বলা যাচ্ছে না একটাই কারণে, কারণ কাঁচামালকে তুমি যেমন ইউজ করতে পারো, কাঁচামাল তার রিপিটেশন কিছু করে না, কিন্তু এখানে কিন্তু জনগণ সেই কাঁচামাল নয়। কিন্তু যদি একটা বিষয়কে দেখি যে ওই একটা একটা করে ভোট জমা করে কিন্তু একজন কি হয়, সেই আমরা প্রতিনিধি পাঠাই, তাহলে সেই হিসাবে যে প্রধান যে বস্তু দরকার এই গণতন্ত্রের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের কি, আমাদের জনগণ। তাহলে এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, বলছে গণতন্ত্রের প্রধানত 4টি বৈশিষ্ট্য কিন্তু থাকতেই হবে। এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, যেমন জনগণের সার্বভৌমিকতা থাকা চাই। তাহলে জনগণের সার্বভৌমিকতা বলতে আমরা কি বুঝবো, যে আধুনিক যে গণতন্ত্র রয়েছে সে রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের সার্বভৌমিকতা, আমরা জানি। কিন্তু সেই গণতন্ত্রে এই ধারণার যে প্রতিষ্ঠাতা এবং চূড়ান্ত ক্ষমতার যে উৎস, সেই বিষয়গুলি কিন্তু আমাদের বুঝতে হবে যে জনগণ ছাড়া অন্য কিছু নয়। তো এখানে রুশো যেমন সাধারণ ইচ্ছা এর মধ্য দিয়েই কিন্তু দেখো সকলের সার্বভৌমিকতা কিন্তু সুপ্রতিষ্ঠিত করে দিয়েছেন, যে আমার ইচ্ছাকে, এই যে রুশো বলছেন না, আমার ইচ্ছা থাকা চাই গণতন্ত্র তৈরি করতে, তাহলে এখানে কিন্তু সেই সার্বভৌমিকতাকে প্রকাশ পেয়ে যাচ্ছে। দেখো পরেরটা রয়েছে রাজনৈতিক সাম্য। তাহলে রাজনৈতিক সাম্য থাকা চাই। কেন রাজনৈতিক সাম্য কি জিনিস? রাজনৈতিক সাম্য আমার দরকার একটাই কারণে, যে রাজনৈতিক সাম্য আমাদের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের মধ্যে রাজনৈতিক সাম্য, অর্থাৎ তোমার যেমন ক্ষমতা,
মানে তোমার যেমন ভোটে দাঁড়ানোর অধিকার রয়েছে, আমারও সেই ভোটে দাঁড়ানোর অধিকার থাকা চাই। যদি মনে করো ভোটে দাঁড়াতে গেলাম আর একদল কি করলো, একদম কেলিয়ে দিল আমাকে, তাই না? তাহলে সেটা তো হবে না। তাহলে আমাদের নির্বাচিত হওয়ার অধিকার থাকা চাই, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার থাকা চাই, এবং এই যে সরকারি চাকরি পাওয়া, তাই না, এরও অধিকার কিন্তু আমাদের থাকা যায়। তাহলেই না বলা যাবে রাজনৈতিক সাম্য বজায় রয়েছে। তো তারপরে দেখো আরেকটা আমরা রেখেছি জনগণের সঙ্গে আলোচনা। এই জনগণের সঙ্গে তোমার কিন্তু আলোচনা, কেমন আলোচনা? এই গণতান্ত্রিক যে সিদ্ধান্ত, তার মানে আমরা তোমাকে ভোটে জিতিয়েছি, কি কারণে জিতিয়েছি, বা গণতন্ত্রে তোমাকে পরোক্ষভাবে যে ইন্ট্রোডিউস করানো হলো, তুমি আমাদের সবার মতামত নিয়ে কিন্তু গেছো, তোমার একটা এজেন্ডা রয়েছে, সেই এজেন্ডা অনুযায়ী তোমার কাজ করা। দরকার হলে তুমি যেখান থেকে নির্বাচিত হয়েছো সেখানকার জনগণের সঙ্গে তোমার কথা বলা, যে তোমরা কি চাইছো, কেমন চাইছো, আমার কি করা উচিত। কিন্তু বর্তমান গণতন্ত্রের যে আমাদের হাল, সেখানে কিন্তু এই ঘটনাটা ঘটে না। যে প্রতিনিধি জিতে গেলেন 5 বছরে, সেই 5 বছরের মধ্যে আর তোমার সঙ্গে দেখার তো সম্ভাবনাই নেই, এবং তিনি কি ঘটনা করছেন, কোথায় টাকা খরচা করছেন, সেগুলি হিসাব দেয় না আমাদেরকে। কিন্তু আমরা তো সেটা জানার অধিকার রয়েছে, কারণ আমরা গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, তাকে জেতাচ্ছি, তার জন্য আমরা অনেক কিছু শুনতে চাই, তার কাছে আমরা শুনতে পারি, কিন্তু আমরা না কোনোদিন কোশ্চেন করি। জনগণ কিন্তু এক ধরনের কেমন বোকা বাক্সের মতনই হয়, ওদেরকে অ্যাকচুয়ালি সত্যি ইউজ করা যায়। তো এই জন্যই কিন্তু তারা কি করে, তারা আলোচনাকে প্রাধান্যও দেয় না। তো আমাদের এই পারস্পরিক যে সংঘাতকে মিটিয়ে কিন্তু কি করতে হবে, এগুলি অ্যাকচুয়ালি যে সেই আদর্শ রাষ্ট্র, আদর্শ গণতন্ত্রের কথা বলা হচ্ছে, দ্য আইডিয়াল ডেমোক্রেসি। কিন্তু বর্তমান আমাদের সমাজে যেটা চলে, সেটা গণতন্ত্র হয় হাতির দাঁতের মতন, দেখানোর দাঁত এক আর চাবানোর দাঁত আলাদা। তার মানে এখানে গণতন্ত্রকে দেখিয়ে স্বৈরতন্ত্রকে বা একনায়ক তন্ত্রকে কি করা হয়, তোমার সামনে পেশ করা হয়। তোমার কিছু আর বলার নেই, কারণ তুমি প্রতিনিধি পাঠিয়েছো, সে যা ঘটনা ঘটাবে তাই তোমাকে মেনে নিতে হচ্ছে, কারণ তোমার সঙ্গে আলোচনা, পারস্পরিক যে সমঝোতা, সেটা তার হয় না। তো এরপরে রয়েছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তাহলে সংখ্যাগরিষ্ঠের শাসন বলতে, সংখ্যাগরিষ্ঠের শাসন তার মানে ভোট দিয়ে যারা জিতবে, যে দল প্রথম হবে, তার মানে যদি মনে করো যেমন আমাদের ভারতবর্ষে চলে 500 সিট রয়েছে ধরো, সেখানে তোমার কত পেতে হবে, 251 পেলেই কিন্তু তুমি জিতে গেলে। তার মানে সংখ্যাগরিষ্ঠের শাসন হওয়া যায়। কারণ আমার 500 যখন হচ্ছে, দেখো 500 সমান 500 যদি 2 দিয়ে করি, তার সমান সমান 250, তাহলে এখানে +1 দরকার। তার মানে যদি কোনো দল 549 পায়, 249 পায়, তাই সেই দল হেরে যাবে। আমাদের ভারতবর্ষের গণতন্ত্র তো ঠিক তাই বলে। তাহলে এই অর্থে তাহলে আমাদের কি দরকার, সংখ্যাগরিষ্ঠের শাসনও আমাদের কিন্তু দরকার। তাহলে এরই সঙ্গে দেখো আমাদের আরো কিছু পড়তে হবে। তার বৈশিষ্ট্য তো এগুলি দেখলাম, তো আরো তো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধরো যে শাসন ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার থাকা চাই। এই যে মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, তার গণতন্ত্র বিরোধী দলগুলিকেও কিন্তু আমাদের শ্রদ্ধার চোখেই দেখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে যে দলগুলি রয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে দেখতে হবে। তারপর গণতন্ত্রে আমাদের কি করতে হবে, প্রতিনিধিত্বমূলক সরকারকে স্বীকৃতি দিতে হবে। আবার প্রাপ্তবয়স্কদের যে ভোটাধিকার রয়েছে তাকে এই সার্বজনীন করে দিতে হবে। আইন, সুশাসন, বিচার বিভাগীয় স্বাধীনতা, এদের স্বাধীনতা দিতে হবে, তাই কিনা? তারপরে এই সহনশীল মানসিকতা তৈরি করতে হবে। স্থানীয় স্বায়ত্ত শাসনের যে লক্ষণগুলি রয়েছে সেগুলিকে ঠিক করতে হবে। প্রয়োজন হলে কি করতে হবে, আমাদের নিয়মতান্ত্রিক যে পদ্ধতিতে যে জনগণকে বিকল্প সরকার গঠন করতে দেওয়া, সেই জনগণকে সেই বিষয়ের উপর আমাদের জোর দিতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে আরো কিছু ঘটনা কিন্তু করতে হবে, যেমন গণতন্ত্রে একাধিক রাজনৈতিক দল থাকবে, সেখানে সকলকে সমালোচনা করার অধিকার থাকা চাই। তো অনেক আমাদের কি রয়েছে, অনেক বৈশিষ্ট্য রয়েছে গণতন্ত্রের মধ্যে। তার মধ্যে এই 4টি কিন্তু আমাদের কি, এই 4টি হচ্ছে আমাদের মুখ্য, এবং আর বাদ বাকি সবকিছু গৌণ, কিন্তু সবগুলি কিন্তু অ্যাসেম্বল আমাদের কিন্তু বিশেষভাবে প্রয়োজন। তো চলো আর দেরি না করে আমরা গণতন্ত্রের প্রকারকে দেখি। এখানে দেখো গণতন্ত্রের প্রকারকে যখন আমরা দেখব, সেই গণতন্ত্রের প্রকারের মধ্যে আমরা যদি দেখি, তা গঠনগত এবং পরিচালনগত দিক থেকে গণতন্ত্রের 2টি রূপকে আমরা দেখতে পাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ গঠনগত দিক থেকে যে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র, আর যে শ্রেণীগত দিক থেকে আমরা 2টি রূপকে দেখতে পাই,
শ্রেণীগত রূপ থেকে কিন্তু পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের এক পার্ট হিসেবে বলা যায়। এই যে শ্রেণীর যে হিসেবে সেটাকে পরোক্ষ গণতন্ত্রের দুটো ভাগ, উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক গণতন্ত্র। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র কি এবং পরোক্ষ গণতন্ত্র কি, আমরা এগুলি আগে দেখি, তারপরে আরো অনেক রয়েছে এগুলি ভাগ, এই সমাজতন্ত্র, উদারনৈতিক গণতন্ত্র, এগুলি বাদ দিয়ে আরো অনেক রয়েছে, কিন্তু আমরা বিষয়টা এই কয়টা আলোচনা করলে আমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাওয়ার কথা, পরীক্ষার মধ্যে হয়ে যাওয়ার কথা। তো চলো আর দেরি না করে আমরা এগুলিকে একে একে দেখি। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে যেখানে গণতন্ত্রের যে শাসন ব্যবস্থা, যেখানে জনগণ প্রত্যক্ষভাবে বা সক্রিয়ভাবে বা অ্যাক্টিভভাবে শাসন কার্য পরিচালনা করে বা অংশগ্রহণ করে, তাকে আমরা কি করি? তাকে আমরা সক্রিয় বা প্রত্যক্ষ গণতন্ত্র বলি, তাই না? তাই প্রত্যক্ষ গণতন্ত্রকে সক্রিয়ভাবে এবং প্রত্যক্ষভাবে, সরাসরি, ডিরেক্ট। তাহলে প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ সরাসরি কি করে? শাসন কার্য কি করবে? পরিচালনা করবে। তো এটা আমার মনে হয় বড় একটা দেশে এটা সম্ভবই নয়, কারণ প্রত্যেকটা ব্যক্তি গিয়ে বলবে, তাহলে তো ধরো ভারতবর্ষে এটা প্রত্যক্ষ গণতন্ত্র তৈরি করা হলো, প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে দেওয়া হলো, এবার ধরো পাকিস্তানের সাথে একটা যুদ্ধ লেগে গেল, এবার সবার সরাসরি শাসন কার্যের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তা সেখানে আমার প্রতিনিধিত্ব কিন্তু প্রয়োজন হচ্ছেই। ঠিক আছে, তো এটা দেখো প্রাচীন গ্রিসের যে রাষ্ট্রগুলি গণতন্ত্রে এইরকম আমরা রূপকে দেখতে পাই, এবং অনেকে মনে করেন আলেকজান্ডার ভারত আক্রমণের সময় যে সিন্ধু নদের দুই ধারে যে রাষ্ট্র গড়ে উঠেছিল তা প্রত্যক্ষ গণতন্ত্র। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ ওটা খুব ছোট একটা জায়গার মধ্যে সীমিত থাকে, যেমন একটা গ্রামের পরিবেশ, সেখানে হিউজ পরিমাণ লোক সেখানে সক্রিয় অংশ গ্রহণ করতে পারবে। তাহলে এই ব্যবস্থা কিন্তু এখন আর দেখা যায় না, শুধুমাত্র সুইজারল্যান্ডের কয়েকটি ক্ষুদ্র অংশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানীয় অঞ্চলে এই বিশেষত এই বিষয়কে কিন্তু লক্ষ্য করা যায়। তাছাড়া খুব একটা বেশি এই প্রত্যক্ষ গণতন্ত্রকে আমরা দেখতে পাই না, যেখানে এটা একটা গ্রামের ক্ষেত্রে বা দুটো গ্রাম বা 5টা গ্রাম সে দিয়ে সম্ভব, কিন্তু একটা দেশ, ভারতবর্ষ যে দেশটা, সেই দেশকে সত্যি প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে চালানো সম্ভব নয়। পরোক্ষ গণতন্ত্র কি? যেখানে পরোক্ষ প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র অ্যাকচুয়ালি বলা হয়, যেখানে জনগণ সরাসরি সেখানে যুক্ত হয় না, কিন্তু সরাসরি তাদেরকে নির্বাচন করতে পারে, তাই না? তাহলে সরাসরি ভোটদানের মাধ্যমে নির্বাচন করে তাদের প্রতিনিধিকে সেই পার্লামেন্টে বা যেখানে আইন পাস হবে, বিল পাস হবে, সেখানে পাঠায় তারা, কিন্তু তারা সরাসরি করে, কিন্তু প্রতিনিধি পাঠানোতে, সে সরাসরি না যাওয়াতে সেটা পরোক্ষ। কেন? মধ্যে মিডিয়েট রয়েছে একজন, অর্থাৎ গভর্নমেন্টের সঙ্গে তোমার জনগণের একটা মিডিয়েট, একটা প্রতিনিধি আমরা তৈরি করি। কোনো একটা দলীয় ব্যবস্থার হতে পারে, কোনো নির্দলীয় ব্যবস্থার হতে পারে, সে যে কোনো ব্যক্তি হতে পারে, আমরা তাকে পাঠাই। তাহলে এই বিষয়কে আমরা কি পরোক্ষ? তাহলে এই পরোক্ষ সরকার পরিচালনার দায়িত্বে প্রতিনিধিত্ব যে ন্যস্ত থাকে, তারা তাদের যাবতীয় কাজকর্মের জন্য জনগণের কাছে কি হয়? দায়বদ্ধ থাকেন। কেন? কারণ তিনি কিছু বিষয়কে কি করেছেন? তাকে বলেছেন যে আমরা তোমাকে এটা দেবো, এটা দেবো, এটা দেবো, এটা দেবো, এটা দেবো। এবার সেক্ষেত্রে তিনি দায়বদ্ধ থাকবেন, কারণ তিনি নির্বাচিত হয়েছেন কার দ্বারা? জনগণের দ্বারা। তাহলে সেই জনগণকে তুমি বঞ্চিত করতে পারবে না, তাহলে জনগণের কাছে তুমি কি? দায়বদ্ধ। আর একটা রয়েছে যে পরোক্ষ বা প্রতিনিধিত্ব গণতন্ত্রের শাসন ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত বা মন্ত্রী পরিষদ দ্বারা চালিত হবে। তারা আমাদের ভারতবর্ষ রাষ্ট্রপতিকে সর্বোচ্চ স্তরে রাখা হলেও মন্ত্রী পরিষদ দ্বারাই কিন্তু এটা চালিত হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি শাসিত, ভারত কি মন্ত্রী পরিষদ দ্বারা চালিত। এই দেখো এখানে আমি লিখেও দিয়েছি। এরকমই আমরা দেখতে পাই পরোক্ষ বা যে প্রতিনিধিত্ব যে গণতন্ত্র রয়েছে। এবার দেখো উদারনৈতিক গণতন্ত্র, এটা কি? আমাদের প্রতিনিধিত্বমূলকেরই যে একটা স্তর। সেখানে দেখো তোমরা দেখলে এখানে পরিষ্কার দেখতে পাবে, এখানে তোমরা একটু লক্ষ্য করো, উদারনৈতিক শাসন ব্যবস্থা হলে এমন এক রাজনৈতিক ব্যবস্থা যেখানে সরকারি কাজ, সমাজ গঠন, ব্যক্তির যে জীবন দর্শন স্বাধীনতার উপর প্রতিষ্ঠিত হয়। তার ব্যক্তির স্বাধীনতা বা জীবন দর্শন প্রত্যেকটা ব্যক্তি এই অ্যাকচুয়াল স্বাধীনতার উপরেই প্রতিষ্ঠিত। এবং এই যে এই গণতন্ত্রের মূল নীতি কি? আইনের শাসন প্রতিষ্ঠা, তাই না? অর্থনৈতিক ক্ষেত্রে বাণিজ্যিক অবাধ স্বাধীনতা, ঠিক আছে, যে ব্যবসা বাণিজ্যের অবাধ স্বাধীনতা থাকা চাই, জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান অধিকার থাকা চাই, অর্থনৈতিক পরিবার স্বাধীনতার স্বীকৃতি এবং পুঁজিবাদের সম্প্রসারণের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি বজায় রাখা, তাই না? তো পুঁজিবাদটা নিয়ে অনেকের সমস্যা, পুঁজিবাদের যে সম্প্রসারণ, তাই না, এটা নিয়ে অনেকের সমস্যা রয়েছে। তো আমরা এগুলো আলোচনা করব। উদারনৈতিক গণতন্ত্রের রাষ্ট্রের অর্থনৈতিক নিয়ন্ত্রণের বিরোধিতা করা হয় এবং
বিচার ব্যবস্থার স্বাধীনতা, ব্যক্তির সম্পত্তির উপর এই যে অর্থনৈতিক নিয়ন্ত্রণের বিরোধিতা, এটা নিয়ে অনেকের বেশি সমস্যা। কিন্তু এই যে উদারনৈতিকতা, এটা কিন্তু বেশিরভাগ সমাজে কিন্তু আমরা লক্ষ্য করি। বর্তমান যে সমাজ রয়েছে, সেই গণতন্ত্রের যে শাসন ব্যবস্থা রয়েছে, তা সব থেকে বেশি প্রচলিত। সম্প্রতি যে আমরা বিষয়কে দেখি 1990 খ্রিস্টাব্দের পরবর্তী কালের যত দেশ রয়েছে, প্রায় সব দেশই প্রায় এই শাসন ব্যবস্থায় কিন্তু স্বীকার করেছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাকচুয়ালি এই যে 1990 দশকের বা খ্রিস্টাব্দের পরবর্তীকালে যে শাসন ব্যবস্থা, প্রায় বেশিরভাগ দেশে এটা স্বীকৃতি দেওয়া হয়েছে। যেমন যুক্তরাষ্ট্র বলো, গ্রেট ব্রিটেন বলো, ভারতবর্ষ বলো, জাপান, জার্মানি, ফ্রান্স, এই সব দেশ কিন্তু উদারনৈতিক গণতন্ত্রে কিন্তু প্রতিষ্ঠিত। তো বুর্জোয়া যে গণতন্ত্র, এর থেকে কিন্তু উদারনৈতিক গণতন্ত্রে কিন্তু উদ্ভব হয়েছে। আমরা অত ডিটেইলের মধ্যে আর যাচ্ছি না, কারণ এখানে যে উদারনৈতিক গণতন্ত্রকে আমরা দেখতে পাই, সে বিষয়ে কিন্তু আমরা অনেকটা বিশেষত বুর্জোয়া যে গণতন্ত্র রয়েছে তারই থেকে মোটামুটি উদ্ভূত হওয়া। এবং যেমন ফ্রান্সের শাহ এবং চার্লস ফুরিয়ে, যে ইংল্যান্ডের রবিন ওয়েন যে সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম প্রস্তাব পেশ করেছিলেন, এবং যে অষ্টদশ শতাব্দীর যে সময়, সেই বুর্জোয়া গণতন্ত্র থেকে কিন্তু উদারনৈতিক গণতন্ত্রের আমাদের প্রস্তাব ঘটে। এবং সেই সময় কি করে, ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে যে স্পেন রয়েছে, এই স্পেন কি করে, সংবিধানে প্রথম উদারনৈতিক গণতন্ত্রের যে সংবিধান রূপে তারা চিহ্নিত করেন। তো খুব একটা খারাপ জিনিস নয় উদারনৈতিক গণতন্ত্র, শুধুমাত্র অনেকের সমস্যা যে পুঁজিবাদকে, যে ক্যাপিটালিজম, এই ক্যাপিটালিজমকে কিন্তু আমাদের কিন্তু সত্যি একটা নিয়ন্ত্রণে রাখা দরকার। কিন্তু এই ক্যাপিটালিজম অ্যাকচুয়ালি কি হয়, ক্যাপিটালিজমে অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে উদারনৈতিকতা প্রকাশ পায় না। এই ক্ষমতা শেষমেশ ঘুরে গিয়ে কিছু পুঁজিবাদীর হাতেই থেকে যায়। তো অনেক সমস্যা রয়েছে, আমরা সেই সমস্যার মধ্যে আর যাচ্ছি না। এবার আমরা দেখে নিই যে সমাজতান্ত্রিক যে গণতন্ত্র, যে সমাজতান্ত্রিক গণতন্ত্র, সেই সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে এমন এক শাসন ব্যবস্থা যেখানে সর্বহারা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়, মার্ক্সবাদ এবং লেনিনবাদের আদর্শের উপর নির্ভর করে সমাজতান্ত্রিক যে গণতন্ত্রের সৃষ্টি হয়। এই যে মার্ক্সবাদ আর লেনিনবাদ, তো আমরা বিষয়কে আগে একটু দেখি যে মার্ক্সীয় তত্ত্ব অনুসারে পুঁজিবাদ যে সমাজ প্রস্তাবের ধ্বংসের পর সমাজতন্ত্র এবং সাম্যবাদ, যে সমাজতন্ত্র এবং সাম্যের কথা, যে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কি হবে, ইকুয়ালিটি, মানে ইকুয়ালিটি, সে সব বিষয়ে ইকুয়ালিটি উত্তরণের মধ্যবর্তী পর্যায়ে সমাজতান্ত্রিক গণতন্ত্র। মার্ক্সবাদী ধারণা অনুসারে সমাজতান্ত্রিক গণতন্ত্র হলো গণতন্ত্রের সর্বোচ্চ বিকশিত পর্যায় বলা চলে। একদম খুবই সুন্দর একটা কথা বলা হয়েছে যে পুঁজিবাদকে অ্যাকচুয়ালি ধ্বংস করতে হবে এবং সমাজতন্ত্রের জায়গায় সাম্যকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দেখবে সাম্য কিন্তু এক ধরনের মিথ বলা চলে। আমার হিসেবে, আমার দিক থেকে আমি বলি, সাম্য এক ধরনের মিথ। সাম্য সম্ভবই না, অসম্ভব সাম্য। সাম্য কোনো দিনও সম্ভব না। তোমার কাছে 2 লাখ টাকা দেওয়া হলো, আমাকেও 2 লাখ টাকা দিল, আম্বানিকে 2 লাখ টাকা দিল, সবাইকে 2 লাখ 2 লাখ দিয়ে দাও। দেখবে একটা সময় গিয়ে একজন ভিখারি হয়ে যাবে, আর একজন কিন্তু টেকনিক দিয়ে সব টাকা কি করবে, তার কাছে নিয়ে আসবে। এটা কিন্তু আবার এমনও করছে না যে তোমাকে ঠকিয়ে নিচ্ছে না, তোমাকে প্রোডাক্টও দিচ্ছে, যেমন আম্বানিরা করে। তো অর্থনৈতিক সাম্য কিন্তু কোনোদিনও সম্ভব নয়। আবার রাজনৈতিক সাম্য, মোটামুটি আমাদের যে গণতন্ত্র বা গণব্যবস্থা, সেখানে মানে সামাজিক সাম্য কিন্তু সম্ভব নয়। এগুলো এক ধরনের মিথ। কিন্তু এই যে অধিকারটা তোমার কাছে রয়েছে, তুমি দেখো পলিটিক্যাল যে ইস্যু, সেখানে তুমি দেখো বৈষম্য দেখতে পাচ্ছ। একজন রাজনেতাকে পুলিশ যেভাবে ধরে নিয়ে যাচ্ছে, একজন আম পাবলিককে সেভাবে ধরে নিয়ে যাচ্ছে না। ল তো সবার জন্য সমান হওয়ার কথা, কিন্তু ল তোমার কাছে দেখো, তোমার সেখানেও সমান নেই। কিন্তু সংবিধান তোমার যখন এটা যদি না দিয়ে রাখতো, তাহলে তোমাকে তো পাত্তাই দিত না। তা সেখানে কিন্তু তোমার কমসে কম অ্যাপিল করার ক্ষমতা, এই যে অধিকার, এই যে সাম্য, এই জন্য আমি একে মিথ বলছি, যে এই সাম্য এক ধরনের মিথ। সমাজতান্ত্রিক গণব্যবস্থা উল্লেখযোগ্য উদাহরণ যেমন চীন গণপ্রজাতন্ত্র বা চীন প্রজাতন্ত্র। অবশ্য বর্তমানে বহু রাষ্ট্রের গণতন্ত্র মৌলিক নীতিগুলি অনেকাংশ মানে এটাকে আলোচনা করা হয়েছে, তাই না? তো এবার দেখো, আমরা যদি মনে করো বিষয়কে যদি একটু দেখতে যাই, তো এইভাবে যদি আমরা বিষয়কে দেখি যে এই যে সমাজতান্ত্রিক গণতন্ত্র কেমন, যেমন এই সমাজতান্ত্রিক গণতন্ত্রকে আমরা এভাবে যদি আমরা বলি, সমাজতান্ত্রিক যে গণতন্ত্রটা রয়েছে অষ্টদশ এবং সপ্তদশ বা অষ্টদশ শতাব্দীর যে বুর্জোয়া গণতন্ত্রগুলির মানে প্রতিবাদ স্বরূপ যে দেশে বিদেশে উদারনৈতিক গণতন্ত্রের প্রস্তাব হয়, তেমনি আরেকটি দেশ, বিশেষত সোভিয়েত রাশিয়ার কথা,
সোভিয়েত রাশিয়া এবং চীন দেশে সমাজতান্ত্রিক গণতন্ত্রের কিন্তু আমাদের কি হয় সূত্রপাত ঘটে। সমাজতন্ত্র এই সময় কার্ল মার্কস, লেনিন এদের মতাদর্শের উপর নির্ভর করেই কি হয়েছিল আমাদের এই সমাজতন্ত্র বা এই যে আমরা যেটাকে বলি সমাজতান্ত্রিক যে গণতন্ত্র, এই লেনিনদের কথায় বা লেনিনদের ভাবাদর্শে এই সময় মানুষের মনে হয়েছিল যে না, এই ক্যাপিটালিজমকে বা এই যে বুর্জুয়া যে মনে করো এই যে মনে করো কিছু সমাজ ব্যবস্থার যে উন্নয়ন আমাদের এর মাধ্যমে করতে হবে। তো এরও কিছু ধরো সুবিধে অসুবিধে তো রয়েছে। তো আমরা সেই সুবিধা অসুবিধা দেখছিলাম না, আমরা দেখছিলাম যে সমাজতন্ত্র এবং আমরা দেখছিলাম যে গণতন্ত্র বলতে আমরা কি বুঝি এবং গণতন্ত্রের বিভিন্ন প্রকার বলতে আমরা কি বুঝি এবং গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি। এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা করা ছিল। আশা করি তোমরা সবাই বিষয়কে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তা তোমরা অবশ্যই এই ভিডিওটাকে আরেকবার করে দেখো এবং অবশেষে আর কি বলবো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।